হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আর ভিডিওর শুরুতেই আমি সকল মাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি মাদার্স ডে। তো এখন তো মাদার্স ডে অর্থটা অনেক অন্যরকমভাবে আমার কাছে হয়ে গেছে। কিন্তু আগে মাদার্স ডে বলতে আমরা মাকে একটা গিফট করতাম, মাকে একটু সারপ্রাইজ দিতাম। এখন তো মার থেকে আমি অনেক দূরে থাকি, মাকে খুব মিসও করি। কিন্তু নিজে এখন মা হওয়ার পর আমার কাছে মাদার্স ডে অর্থটাই একদম চেঞ্জ হয়ে গেছে। মা যে আগে বলতেন যে মা হলে বুঝবা, নিজে যখন মা হবা তখন বুঝবা, আসলে এখন বুঝি। মা হওয়ার পর অনেক কিছুই অন্যরকমভাবে বুঝি। তো সে যাই হোক, মা হয়েছি, জীবন অনেক পাল্টে গেছে। তো মা হওয়া নিয়েই একটা কথা হঠাৎ করে মানে মনের মধ্যে কিছুদিন ধরে আসছিল, ভাবছি সেটা একটু শেয়ার করি। তো আমি কিন্তু মা হয়েছি এখানে বসে, মানে আমেরিকাতে বসে। আর এখন পর্যন্ত আমি একাই আমার মেয়েকে সামলাচ্ছি। আর আমি এখানে এসে, যেহেতু আমি F2 ভিসাতে আছি, যার জন্য আমার কাজ করার তেমন, মানে আমি কাজ করতে পারবো না বাসার বাইরে, আমার ভিসা স্ট্যাটাস সেরকমই। তো যার জন্য আমি ঘরের বাইরে যাই না, মানে কাজের জন্য যাই না বা পড়াশোনা করি না। তো যার জন্য আমি ঘরেই থাকি, আর একদমই আমি এখন স্টে অ্যাট হোম মম আর কি। তো আমি যেহেতু বাসায় থাকি, যার জন্য সংসার, বাচ্চা, এগুলোই এখন আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আর আমি আসলে এগুলো নিয়ে খুবই খুশি আছি। তো আমি এখানে অনেক মাদেরকে দেখি যারা ওয়ার্কিং মাম, পড়াশোনা করছেন অথবা কাজ করছেন। মানে স্পেশালি আমি এখানে অনেক মাদেরকে চিনি যারা পিএইচডি স্টুডেন্ট। তো তাদের জীবনটা কিন্তু ভীষণ কঠিন। তাদের পড়াশোনা সামলাতে হয়, ল্যাবের কাজ সামলাতে হয়, বা যারা কাজ করছেন অফিস সামলাতে হয়। তারপরে সংসার তো থাকেই, সংসারের জ্বালা তো সবারই এক, তাই না? ওই যত যাই হোক না কেন, বাংলাদেশে অ্যাটলিস্ট একটা বুয়া বা একটা হেল্পিং হ্যান্ড কিন্তু কোনো না কোনোভাবে ম্যানেজ করাই যায়। আর মা বা শাশুড়ি মা তারা তো থাকেনি, মানে মোস্টলি থাকেন আর কি, বাংলাদেশে আমি দেখেছি। কিন্তু আমাদের এখানে তো আর সেটা থাকে না। তো যারা বাইরে কাজ করেন তাদের জীবনটা কিন্তু ভীষণ কঠিন। আর আমি যে বাসায় থাকি, আমার জীবনটা যে পানির মতো সহজ তা কিন্তু না। আমার এই জীবনটা চলছে, আমার মেয়ের বয়স আজকে 14 মাসের মতো। প্রত্যেকটা দিন কিন্তু আমার রুটিনটা সেই একই। সকালে ঘুম থেকে ওঠা, মেয়েকে সামলানো, সংসার সামলানো, আবার ঘুমাতে যাওয়া, এই তো। তো সপ্তাহের যে উইকডেগুলো থাকে, সোমবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত, আমার কিন্তু সেমই যায়। আর শনি রবিবার যে খুব আলাদা হয় তা না, অন্যান্য কোনো অনুষ্ঠান থাকে, একটু বের হই, এই তো। তো মাঝে মাঝে কিন্তু প্রচণ্ড একঘেয়েমি লাগে। আর পোস্টপার্টাম ডিপ্রেশন, পোস্টপার্টাম মুড সুইং, হরমোনাল চেঞ্জ, মেজাজ খারাপ হয়ে যাওয়া, এগুলো তো আছেই। এগুলো মানে এখন কমে গেছে, আগে ছিল। তো আমি বলবো যে অ্যাটলিস্ট যারা বাসা থেকে বের হতে পারেন, যে সমস্ত মায়েরা, তারা অ্যাটলিস্ট কয়েক ঘন্টার জন্য এই একঘেয়ে জীবন থেকে একটু হলেও ব্রেক পান। এবং সেটাই স্বাভাবিক, সেটা হয়ও। অবশ্যই তাদের অনেক খারাপ লাগে বাচ্চা বাসায় রেখে বের হতে, বা বাচ্চাকে ডে কেয়ারে পাঠিয়ে তারপরে কাজে যেতে বা ল্যাবে যেতে, ক্লাসে যেতে। কিন্তু তারপরেও তো একটু অন্যান্য মানুষের সাথে দেখা হয়, পরিবেশটা চেঞ্জ হয়, আকাশ বাতাসের গন্ধ পাওয়া যায়, বাসার থেকে বের হওয়া যায়। কিন্তু আমার জীবনে তো সেটা প্রতিদিন হয় না। আমি এটা খুব মিস করি, সত্যি কথা বলতে। আমার জীবনটা একদম একঘেয়ে হয়ে যায়। শুধু আমার না, মানে আমার মতো যারা বাসায় থাকেন। অ্যাটলিস্ট আমি যেহেতু বাইরে বেরোতে পছন্দ করি, হয়তো আমার কাছে এমনটা মনে হয় যে যে সমস্ত মায়েরা বাসা থেকে বের হন কাজের জন্য, তারা একটু চেঞ্জ পান। তো যাই হোক, আবার ঠিক আমার মার কাছে আমি শুনতাম যে মা বলতেন যে আমাদের শৈশবের অনেক কিছু কিন্তু মা মিস করে ফেলেছেন, কারণ আমার মা ওয়ার্কিং মাম ছিলেন। তো ঠিক তেমনই আমাকে মা বলেন যে তুমি কিন্তু অনুভূতির ছোটোবেলাটা পুরোটা এনজয় করতে পারছো, এটা অনেক বড় একটা ব্যাপার। ঠিক তেমনই এখানে যে সমস্ত মায়েরা বাইরে বের হন, কাজ করেন, পড়াশোনা করেন, তারা কিন্তু বাচ্চার সবটা দেখতে পান না। তো এটা স্বাভাবিক। আর আমি যেহেতু একদম বাসায় থাকি, আমি আমার মেয়ের সম্পূর্ণ জিনিসটাকে উপলব্ধি করতে পারি। আমি ওর চাইল্ডহুডটাকে খুবই সুন্দরভাবে এনজয় করতে পারি। এটাও আমার জন্য কিন্তু একটা প্রিভিলেজ। ওই আর কি, সবাই তো জীবনে সব কিছু পায় না, কোনো না কোনো একটা দিক আসলে ছাড়তেই হয়, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু হ্যাঁ, মায়ের জীবন খুব কঠিন। সে ঘরে বসে মা হওয়া হোক, বা মানে ঘরে থেকে মা হওয়া হোক, আর কাজে যেয়ে মা হওয়া হোক, দুইজনেরই কষ্ট। ওয়ার্কিং মামেরও যেমন কষ্ট, স্টে অ্যাট হোম মামের জীবনটাও খুব যে আরামের তা কিন্তু না। তো যাই হোক, এখন আমি আসলে আজকে একটু আগে চা বানালাম, তা তো দেখালামই। আর রান্নাঘরের বয়ম টয়মগুলো না একটু ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলোর মধ্যে আবার মশলাপাতি সব কিছু আমি কী বলে রিস্টক করে নিলাম।
তো এরপরে আজকে রাতের জন্য আর কালকে দুপুরের জন্য আমি ভাবছিলাম একদম ঝটপট কিছু একটা রান্না করব। একদম সেরকম হাতে সময়ও নেই আর আমার খুব বেশি আইটেম করার ইচ্ছাও করছে না, তো ওই জন্য চটজলদি একটা চিকেন বিরিয়ানি রান্না করছি আর কি। আসলে এটা কি চিকেন বিরিয়ানি না চিকেন পোলাও আমি জানি না। আমাদের বাংলাদেশে তো আমরা এটাকে ঘরোয়াভাবে ঘরোয়া বিরিয়ানি বলতাম, মানে জাস্ট একসাথে সব চড়িয়ে দেওয়া টাইপের আর কি, ওয়ান পট বিরিয়ানি যেটাকে বলা যায়। কিন্তু পরে বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি চিকেন পোলাও। বিরিয়ানি হতে হলে আসলে লেয়ার হতে হয়, এখানে কোনো লেয়ার টেয়ার হবে না। তো ওই জন্য আমার ফ্রিজে না একটুখানি থাইয়ের মাংস ছিল, আমি ওটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু তেহারি করলে অবশ্য আরও ছোট পিস করতে হয়, ঠিক ওইরকম না, মানে মোটামুটি সাইজের করে নিয়েছিলাম। তারপরে ওই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে, আলুটাকে ভেজে আগেই তুলে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে মাংস দিয়ে, তারপরে আদা রসুন বাটা দিয়ে, আর আমি মশলা হিসেবে ইউজ করেছি শুধুমাত্র বিরিয়ানি মশলা। তো আমি ওই যে বাংলাদেশ থেকে মশলা আনি তখন আমি চিকেন বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা বলতে আমি বেশ কিছু প্যাকেট নিয়ে এসেছিলাম। তো সেরকম 2-3টা প্যাকেট আমার কাছে ছিল, তো ওই প্যাকেট খুলে আমি বয়মে ভরে রেখে দিয়েছিলাম। তো ওখান থেকে পরিমাণ মতো একটু বিরিয়ানি মশলা দিলাম। প্রথমে দেখেছি যে দিয়ে খুব বেশি হয়নি, পরিমাণটা ঠিক হয়নি, পরে আবার একটু অ্যাড করে দিলাম। আর তারপরে এখন মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, সাথে একটু দই দিয়েছি জাস্ট। তো মাংসটা যেহেতু কষে এসেছে আর সাথে তেলটাও ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আগের থেকে ভিজিয়ে রাখা চালটাকে আমি দিয়ে দিচ্ছি। একদম চালটাকে ঝরঝরা করে ঝরিয়ে নিয়েছিলাম। তো এরপর চালটা দিয়ে মোটামুটি একটু ভাজা ভাজা করে মাখা করে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিব। আর এখানে না আমি এই বিরিয়ানিটা মাঝে মাঝে করি, এটা খুব ফাস্ট আর খুব মজা লাগে খেতে। একদম ঘরোয়া হয়, খুব বেশি মশলা না, একদম যে একেবারে শাহি ব্যাপার সেরকমও কিছু না, চটজলদি খাওয়ার জন্য। ঢাকায় থাকতে আমরা প্রায়ই খেতাম এটা। বড়দি খুব ভালো বানাতেন, আমরা খুব পছন্দ করতাম, আমার বরের বড় বোন। তো তার রান্না তো আমি প্রচণ্ড মিস করি, উনি আসলে এইসব রান্নার একদম পটু ছিলেন, এখনও আছেন অবশ্যই। তো উনি এখন যেহেতু ইন্ডিয়াতে থাকেন, তার থেকে আমি আরও অনেক দূরে থাকি, তো খাওয়া হয় না। আমি খুব মিস করি তার হাতের রান্না। তো এরকম এখনও না যে কোনো কিছু রান্নার প্রয়োজন হলে ফোন দিয়ে জিজ্ঞেস করি যে দিদি এটা কীভাবে করবো, ওটা কীভাবে করবো। ওনার রান্নার সম্পর্কে আইডিয়া খুবই ভালো। তো যাই হোক, ওভাবে জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে মাঝখানে তুলে জাস্ট একটু কেওড়া জল দিয়েছি, ঘি দিয়েছি, আর লবণ একটু লাগতো ওটা দিয়ে দিয়েছি। তো আবার ঢাকা দিয়ে দিলাম। তো এখন দেখছি যে প্রায় হয়ে এসেছে। তারপরে এভাবে করে একদম একটু চাপা করে দিয়ে রাখবো। এখন একটু দমে থাকবে, দমে থাকলেই হয়ে যাবে। এখানে না চাল, জল, মাংস কোনো কিছু সেরকম কোনো পরিমাপ নেই। মানে আমাদের এখন রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে আসছে। মানে আমার যতটুকু মাংস ছিল আমি তার সাথে এতটা চাল দিয়েছি যেটা আমাদের 2 বেলা হয়ে যাবে, মানে আমরা 2 বেলা খেয়েও আর একটু যাতে থাকে এমন অ্যামাউন্টে। আর সাথে একটু আলু দিয়েছি, তো ওই অনুযায়ী চোখের আন্দাজে জল দিয়েছিলাম। এই তো সব কিছু একবারে টেনে যাওয়ার পরে একেবারেই ঝরঝরা হয়ে যাবে। আর বিরিয়ানি হোক বা পোলাও হোক, খাওয়ার সময় সালাদ তো মাস্ট। তো আমার ওই যে ম্যাজিক মেশিন দিয়ে আমি সালাদের জন্য শসাটা কেটে নিলাম, একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, একটু টমেটো, একটু কাঁচামরিচ, এই তো আর কি লাগে সালাদ খেতে। তো এই তো। আর এই যে বয়মগুলো আমি কিনেছিলাম, এই যে পেঁয়াজের একটা কন্টেইনার, ক্যাপসিকামের একটা কন্টেইনার, লেবু, রসুন, এরকম আমি অনেক আগে দেখিয়েছিলাম একটা ভিডিওতে। এগুলো কিন্তু খুব সুন্দর লাগে, আমার এত কিউট লাগে। তো এর মধ্যে না এক্সেস যে কাটা বাকি থাকে যে সমস্ত সবজিগুলো, ওগুলো আমি এটার মধ্যে করে রেখে দিই, ফ্রিজের মধ্যে দেখতেও মজা লাগে। তো যাই হোক, লবণ দিয়ে এবার সালাডটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর রান্নার মাঝখানে গিয়ে মেয়েকে আবার ঘুম পাড়িয়েও রেখে এসেছিলাম, তখন ওই কেওড়া জল আর ঘি দেওয়ার দায়িত্বটা ছিল ওর বাবার হাতে। তো এই তো, আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। দেশি ঘি হলে সবচেয়ে ভালো হয়, আমার দেশি ঘি আছে, কিন্তু আজকে আমি এখানকার থেকেই নেওয়া একটা ঘি দিয়েছি, ইন্ডিয়ান, ওটাও বেশ ভালো। আর এই যে একদম একটু কিছুটা রঙটা না একদম তেহারির মতো আসে, আমার খুব ভালো লাগে এই পোলাওটা খেতে বা এই বিরিয়ানিটা খেতে। তো আমি যেহেতু একদম তেল খাবারে খুব কম দেওয়ার চেষ্টা করি, তো টিরিয়ানিতে তো একটু বেশিই দিতে হয়, তো যা দিয়েছি একেবারে পরিমাণ মতো হয়েছে। আর এখন যদি একটু বিরিয়ানির চেহারাটা দেখাই, আপনারা বুঝতে পারবেন যে কতটা ঝরঝরা হয়েছে। ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু এভাবে খেতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই।